আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দূরশিক্ষণ ক্লাসে আবারও তোমাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা বাসায় আছো এবং ভালো আছো। পরিচিতি। আমাদের আজকের পাঠ সাংবিধানিক প্রতিষ্ঠান, দ্বিতীয় পত্র, সপ্তম অধ্যায়। এর আগে আমরা প্রথম পত্রের 3টা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের পাঠ থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেটা হলো 1 নাম্বার, সাংবিধানিক প্রতিষ্ঠান কি তা আমরা বলতে পারবো। সরকারি কর্ম কমিশন কি তা বলতে পারবো। সরকারি কর্ম কমিশনের গঠন সম্পর্কে জানতে পারবো। নির্বাচন কমিশনের কাজ কি তা বলতে পারবো। অ্যাটর্নি জেনারেলের কাজ কি তা বলতে পারবো এবং মহাহিসেব নিরীক্ষক বা নিয়ন্ত্রকের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আমরা জানতে পারবো। প্রথমে আমরা যাই সাংবিধানিক প্রতিষ্ঠান কি এবং সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে আমরা কি বুঝি। সংবিধান কর্তৃক প্রণীত এবং সংবিধান কর্তৃক সৃষ্ট প্রতিষ্ঠানই সাংবিধানিক প্রতিষ্ঠান। বাংলাদেশে সংবিধানে এরূপ 7টি প্রতিষ্ঠান এর কথা বলা আছে। এর মধ্যে 6টি প্রতিষ্ঠানের কার্যক্রম আছে, বাকি একটি অকার্যকর। অর্থাৎ যে প্রতিষ্ঠানটি আছে সেটা হচ্ছে ন্যায়পাল। সংবিধানের 77 অনুচ্ছেদে ন্যায়পালের কথা বলা আছে, যদিও ন্যায়পাল এখনও নিয়োগ দেওয়া হয়নি। তাহলে আমরা জানলাম যে সাংবিধানিক 7টি প্রতিষ্ঠানের মধ্যে 6টি প্রতিষ্ঠান সচল আছে আর একটির কার্যক্রম এখনও বন্ধ আছে, যদিও বলা হচ্ছে ন্যায়পালের যে বিধানটা আছে 77 অনুচ্ছেদে ন্যায়পাল এখনও নিয়োগ দেওয়া হয়নি। সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ। বাংলাদেশের সংবিধানের আওতায় বেশ কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, যেটা আমরা আগেই জানলাম। এই সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশ সরকারের আইনি প্রতিষ্ঠান হিসেবে সরকারি কার্যক্রম পরিচালনা করে থাকে। আইনি প্রতিষ্ঠান হিসেবে সরকারি কার্যক্রম যেগুলো আছে এগুলো পরিচালনা করে থাকে। 10টি সাংবিধানিক পদ। বাংলাদেশে যে 10টি সাংবিধানিক পদ আছে এগুলো হলো 1 নাম্বার রাষ্ট্রপতি, 2 নাম্বার প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী, 3 নাম্বার স্পিকার এবং ডেপুটি স্পিকার, 4 নাম্বার সংসদ সদস্যগণ, 5 নাম্বার প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি, আপিল এবং হাইকোর্ট বিভাগ সহ, 6 নাম্বার নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার, 7 নাম্বার সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং সদস্যগণ, 8 নাম্বার মহাহিসেব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক, 9 নাম্বার অ্যাটর্নি জেনারেল। এখানে বলা হচ্ছে একমাত্র সাংবিধানিক পদের ব্যক্তি যাকে শপথ পড়াতে হয় না, অ্যাটর্নি জেনারেলকে। রাষ্ট্রপতির অঙ্গীকার তার শপথ। 10 নাম্বার ন্যায়পাল, এই পদটি এখনও শূন্য আছে। সাংবিধানিক পদ 10টি। সংবিধান অনুসারে বাংলাদেশের সাংবিধানিক পদে কর্মরত ব্যক্তি 9 জন। এখানে বলা হচ্ছে ন্যায়পাল 77 অনুচ্ছেদে যেটা আছে একটি বিধিবদ্ধ পদ, কারণ এটি সংসদ আইনের দ্বারা সৃষ্টি করতে পারবে। যেসব পদ সংসদ আইনের দ্বারা সৃষ্টি করে সেগুলো হচ্ছে সংবিধিবদ্ধ পদ। ন্যায়পাল পদ সংবিধানে থাকলেও এখন পর্যন্ত বাংলাদেশে ন্যায়পাল নিয়োগ দেওয়া হয়নি। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ। আমরা জানি যে তোমাদের বইয়েই যে সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ আছে তার মধ্যে 4টি উল্লেখ আছে। এর মধ্যে ক সরকারি কর্ম কমিশন, যেটা 137 অনুচ্ছেদে বলা আছে সংবিধানের। খ বাংলাদেশ নির্বাচন কমিশন, একটা 118 অনুচ্ছেদে বলা আছে। গ অ্যাটর্নি জেনারেল 64 অনুচ্ছেদে বলা আছে এবং সর্বশেষ হলো মহাহিসেব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক 127 অনুচ্ছেদে বিস্তৃত বর্ণনা আছে। ছবিতে আমরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয় দেখছি, যেটা তেজগাঁয়ে অবস্থিত। সরকারি কর্ম কমিশন বা পিএসসি, এটাকে বিপিএসসি বলা হয়, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। সরকারি কর্ম কমিশন বা পিএসসি বাংলাদেশ সংবিধানের আওতায় প্রতিষ্ঠিত একটি আধা বিচারিক সংস্থা। এটি সংবিধানের 137 থেকে 140 অনুচ্ছেদ এবং আরও কিছু সরকারি বিধিবিধান অনুসারে কাজ করে থাকে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গঠন। সংবিধানের 137 অনুচ্ছেদে বলা হয়েছে আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারি কর্ম কমিশন
প্রতিষ্ঠার বিধান করা যাবে এবং একজন সভাপতি ও আইনের দ্বারা নির্ধারিত হবে এরূপ অন্যান্য সদস্য নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হবে। রাষ্ট্রপতি ৫৭ নং অধ্যাদেশ অনুযায়ী সরকারি কর্ম কমিশনের সভাপতি এবং অন্যান্য সদস্য সংখ্যা কমপক্ষে ৬ জন এবং অনূর্ধ্ব ১৫ জন নির্ধারিত করা হয়েছে। তার মানে এখানে যিনি সভাপতি থাকবেন তার সাথে কমপক্ষে ৬ জন সদস্য থাকবে, আর বেশির পক্ষে ১৫ জন সদস্য রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। পদের মেয়াদ, চুক্তি এবং অন্যান্য শর্ত। পদের মেয়াদ ৫ বছর বা তার ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকতে পারবেন। যদি তিনি অসদাচরণ, দৈহিক অসমর্থ বা মানসিক বিকৃতি বা সংবিধান লঙ্ঘনের মতো কোনো কাজ করেন, তাহলে সংসদের মোট সদস্যের ২/৩ ভোটে গৃহীত প্রস্তাব রাষ্ট্রপতি কমিশনের সভাপতি বা অন্যান্য সদস্যদেরকে অপসারণের আদেশ করতে পারবেন। কমিশনের দায়িত্ব এবং ক্ষমতা। কর্ম কমিশনের কিছু দায়িত্ব এবং ক্ষমতা আছে, যেগুলো তোমাদের বইয়ে আলোচনা আছে বিস্তৃতভাবে। সেখান থেকে কিছু পয়েন্ট আমি নিয়েছি। ১ নাম্বার, মনোনয়নের উদ্দেশ্যে যাচাই এবং পরীক্ষা পরিচালনা, যেটা সাধারণত বিসিএস এর মাধ্যমে হয়ে থাকে। বিসিএস এর মাধ্যমে সাধারণত ২টি ক্যাডারে নিয়োগ দেওয়া হয়ে থাকে, শিক্ষা এবং প্রশাসন ক্যাডার। এছাড়াও আমরা জানি যে নন ক্যাডারেও অনেক অফিসিয়ালস নিয়োগ দেওয়া হয়ে থাকে, কর্মচারীরা। তাহলে এখানে ১ নম্বরে দেখছি আমরা মনোনয়নের উদ্দেশ্যে পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন যাচাই এবং পরীক্ষা পরিচালনা করে থাকে। ২ নম্বর, পরামর্শমূলক ক্ষেত্র। পরামর্শমূলক ক্ষেত্রের মধ্যে কিছু বিষয় আছে, যেখানে বলা হচ্ছে প্রজাতন্ত্রের কর্মের যোগ্যতা এবং নিয়োগের পদ্ধতি সম্পর্কিত বিষয়, কীরকম যোগ্য লোককে নিয়োগ করা হবে, যোগ্যতা কীরকম হবে এবং নিয়োগ পদ্ধতি কীরকম হবে, বিষয়গুলো এখানে বিস্তৃত বর্ণনা আছে। তারপর বলা হচ্ছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদান, উক্ত কর্মের এক শাখা থেকে অন্য শাখায় পদোন্নতি এবং বদলীকরণ আছে। অবসর ভাতার অধিকার সহ প্রজাতন্ত্রের কর্মের শর্তাবলীকে প্রভাবিত করতে পারে এই বিষয়। তারপরে আছে প্রজাতন্ত্রের কার্যের শৃঙ্খলামূলক বিষয়াদি। ৩ নম্বরে আছে বার্ষিক রিপোর্ট প্রদান। ৪ নম্বরে আছে এছাড়া কমিশন পদোন্নতি এবং বদলি সংক্রান্ত নীতিমালা প্রণয়ন, বিভাগীয় এবং পেশাগত পরীক্ষার নিয়মাবলী, পাঠ্যসূচি এবং পরীক্ষার অনুমোদন করে থাকে। সাধারণত বিসিএস এর ক্ষেত্রে ডিপার্টমেন্টাল পরীক্ষা যেগুলো হয়, এগুলোর ক্ষেত্রে পিএসসির কিছু দায়িত্ব রয়েছে, যে দায়িত্বগুলো তারা পালন করে থাকেন, এগুলোর কথা বলা হচ্ছে। এখন আমরা যাব কর্ম কমিশনের মর্যাদা। সরকারি কর্ম কমিশন একটি নিরপেক্ষ, স্বাধীন, বিধিবদ্ধ সংস্থা। এই কমিশনের সদস্যগণ এবং সভাপতির নিয়োগ পদ্ধতি, কর্মের মেয়াদ এবং অন্যান্য শর্ত পর্যালোচনা করলে এই কমিশন স্বাধীন এবং স্বতন্ত্র মর্যাদা অনুমিত হয়। কর্ম কমিশনের সদস্যবৃন্দ সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমমর্যাদার অধিকারী। কর্ম কমিশনের গোপনীয়তা, দক্ষতা এবং সততা। সরকার ইচ্ছা করলেই কর্ম কমিশনের স্বাধীনতায় হস্তক্ষেপ কিংবা অন্যায়ভাবে বা বিধি বহির্ভূতভাবে এর সভাপতি বা অন্যান্য সদস্যদেরকে অপসারিত করতে পারেন না। যেহেতু আগেই বলা হচ্ছে এটা একটি বিধিবদ্ধ এবং স্বাধীন সংস্থা, স্বাধীন সাংবিধানিক সংস্থা। কর্ম কমিশন ধর্ম, বর্ণ, গোত্র, নারী পুরুষ ও ভেদাভেদ না করে সম্পূর্ণভাবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তা কর্মচারীদের বাছাই করে থাকে। এক্ষেত্রে কমিশন রাজনৈতিক চাপ, তদবির, হুমকি, প্রলোভন ইত্যাদিকে এড়াতে পারলেই একটি ভালো প্রশাসন গড়ে তোলা সম্ভব, বলছে কমিশন। এখন আমরা যাব নির্বাচন কমিশনে। ২ নম্বর যেটা আছে আমাদের আলোচনায়, সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন। আমরা ছবিতে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় দেখছি, যেটা ঢাকায় অবস্থিত। নির্বাচন কমিশন সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী একজন প্রধান নির্বাচন কমিশনার ও প্রয়োজন সাপেক্ষে কয়েকজন নির্বাচন কমিশনারদের নিয়ে একটি নির্বাচন কমিশন গঠনের বিধান রয়েছে। রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের প্রয়োজন সাপেক্ষে নিয়োগ দেবেন। নির্বাচন কমিশনারের সদস্য সংখ্যা ১-এর অধিক হলে প্রধান নির্বাচন কমিশনার কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। সংবিধান অনুযায়ী যে কোনো নির্বাচন কমিশনারের চাকরির মেয়াদ হবে তার প্রথম কার্য দিবস হতে পরবর্তী ৫ বছর। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের কোনো
পদে নিয়োগের ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন। অন্যান্য কমিশনারগণ স্বীয় পদ ত্যাগের পর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের যোগ্য হলেও প্রজাতন্ত্রের কোনো পদে নিয়োগের ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যারাই এখানে নিয়োগ পাবেন তারা প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে তারা অধিষ্ঠিত থাকতে পারবেন না। যদিও থাকেন, এই লাভজনক পদটা তারা ত্যাগ করেই নির্বাচন কমিশনে তারা জয়েন করতে হবে, তাদেরকে যোগ দিতে হবে। নির্বাচন কমিশনের ক্ষমতা অনুচ্ছেদ 118(4) এবং 126 অনুচ্ছেদের 4 এর 1972 সালের গণপ্রতিনিধিত্ব আদেশের যে আইনটা আছে, এখানে বলা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন এবং শুধুমাত্র সংবিধান ও আইনের অধীনে থাকবেন। আইনত নির্বাচন কমিশন একটি সম্পূর্ণ বা আংশিক ক্ষমতা প্রদর্শন এবং কার্য সম্পাদন কর্তৃক এর চেয়ারম্যান যে কোনো সদস্য বা যে কোনো কর্মকর্তাদের দিতে পারেন। অনুচ্ছেদ 118(4) এবং 126 অনুচ্ছেদের 4 এর 1972 সালের গণপ্রতিনিধিত্ব আদেশ আইন অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব পালনের সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হবে। কমিশন প্রয়োজন বোধ করলে নির্বাচন সংক্রান্ত কাজের যে কোনো রকম সহায়তার জন্য যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে নিয়োগ দিতে পারেন, যাদের চাইবেন নির্বাচন কমিশনার তাদেরকে। নির্বাচন কমিশনের গঠন: প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4 জন নির্বাচন কমিশনারকে নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হবে, অর্থাৎ 5 জন সদস্য নিয়ে। এর মধ্যে একজন থাকবেন চেয়ারম্যান। নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা রাষ্ট্রপতি নির্ধারণ করবেন। ছবিতে আমরা নির্বাচন কমিশন সচিবালয় দেখছি, যেটা ঢাকায় অবস্থিত। এখান থেকেই সকল নির্বাচনগুলো পরিচালিত হয় এবং নিয়ন্ত্রিত হয়। নির্বাচন কমিশনের পদের মেয়াদ আমরা আগেই জেনেছি। নির্বাচন কমিশনের পদের মেয়াদ হচ্ছে 5 বছর। এখানে বলা হচ্ছে নির্বাচন কমিশনারের পদের মেয়াদকাল তার কার্যভার গ্রহণের তারিখ হতে 5 বছর। আমরা ছবিতে নির্বাচন কমিশনের লোগোটা দেখছি। নিক হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কার্যাবলী: 1 নম্বর, বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করা, যেটা আমাদের সংসদে হয়ে থাকে গোপন ভোটের ভিত্তিতে। এই গোপন ভোট যেটা আছে এটাও নির্বাচন কমিশন পরিচালনা করে থাকে। 2 নম্বর, জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা, যেটা পুরো বাংলাদেশ হয় একদিনে। 300 আসনের যে নির্বাচন, প্রত্যক্ষ নির্বাচন, সেটাও নির্বাচন কমিশন করে থাকে। 3 নম্বর, সংসদের সকল নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন, তত্ত্বাবধান এবং নির্দেশ প্রদান। 4 নম্বর, সংসদ নির্বাচনের জন্য এলাকার সীমানা নির্ধারণ। 5 নম্বর, সঠিক নিরপেক্ষ নির্বাচনের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া। 6 নম্বর, রাষ্ট্রপতি এবং সংসদ সদস্য নির্বাচনের জন্য গৃহীত মনোনয়নপত্র গ্রহণ এবং বাছাই করা এবং বাছাইকৃত মনোনয়নপত্র সংক্রান্ত জটিলতা নিরসন করা। 7 নম্বর, নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা, ফলাফল একত্রীকরণ এবং সরকারি গেজেট আকারে তা প্রকাশ করা। 8 নম্বর, নির্বাচনের অভিযোগ মামলা মোকদ্দমার মীমাংসার লক্ষ্যে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন এবং এ সম্পর্কিত যাবতীয় কার্যাদি সম্পাদন করা। 9 নম্বর, নির্বাচন কমিশন সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ। 10 নম্বর, রাজনৈতিক দল নিবন্ধন এবং তা গেজেটে প্রকাশ করা। এবং সর্বশেষ, উল্লিখিত কার্যাদি ব্যতি রেখে সংবিধান অনুযায়ী এবং আইনের দ্বারা অর্পিত অতিরিক্ত দায়িত্ব নির্বাচন কমিশন পালন করে থাকে। সরকারের নির্দেশ যা আছে, সরকার নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশন অতিরিক্ত দায়িত্ব পালন করবে। এখন আমরা 3 নম্বরে যাব, সাংবিধানিক প্রতিষ্ঠান যেটা আছে অ্যাটর্নি জেনারেল। আমরা জানি যে অ্যাটর্নি জেনারেল হচ্ছেন সরকারের আইনি পরামর্শক এবং আইন কর্মকর্তা। এখানে বলা হচ্ছে সংবিধানের 64(1) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হবেন। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক উত্থাপিত যে কোনো রেফারেন্স এর ক্ষেত্রে তার নিজস্ব মত প্রকাশ করার জন্য ক্ষমতাপ্রাপ্ত। আমাদের অ্যাটর্নি জেনারেল বর্তমানের মাহবুবে আলম এবং তার প্রধান কার্যালয়
বাংলার সুপ্রিম কোর্ট। অ্যাটর্নি জেনারেল বাংলার সংবিধানের ১২৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের একজন অ্যাটর্নি জেনারেল থাকবেন। নিয়োগ অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করবেন এবং নির্ধারিত বেতন এবং ভাতা প্রাপ্ত হবেন। তিনি রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী সময়সীমা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। পদত্যাগ এবং অপসারণ রাষ্ট্রপতির কাছে লিখিত স্বাক্ষরযুক্ত পত্রে অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করবেন। এছাড়াও প্রমাণিত অসদাচরণ বা শারীরিক অসামর্থ্য অথবা সংবিধান লঙ্ঘনের কারণে তাকে রাষ্ট্রপতি অপসারণ করতে পারবেন বা ইমপিচ করতে পারবেন। অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা এবং কাজ অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, সেটা আমরা আগেই আলোচনা করেছি। অ্যাটর্নি জেনারেল নিম্নের কাজগুলো করে থাকেন। ক, রাষ্ট্রপতি কর্তৃক ন্যস্ত দায়িত্ব তিনি পালন করে থাকেন। খ, অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালনের জন্য সকল আদালতে তার বক্তব্য পেশ করতে পারবেন। গ, প্রজাতন্ত্রের পক্ষে আইনের জটিল প্রশ্নের মত তিনি প্রকাশ করতে পারবেন। ঘ, বাংলাদেশ সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক, ইংরেজিতে যাকে বলা হয় কন্ট্রোলার অফ অডিটর জেনারেল বা সিএজি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কন্ট্রোলার অফ অডিটর জেনারেল বা সিএজি এর কার্যালয়কে পূর্ণ স্বাধীনতা প্রদান করা হয়েছে। সিএজি কর্তৃপক্ষের অধীনে প্রজাতন্ত্রের সরকারি অ্যাকাউন্টস, সরকারি এজেন্সি, সরকারি প্রতিষ্ঠান এবং পাবলিক কোম্পানিগুলোর অডিট পরিচালনা করা হয় এবং তা সংসদে উত্থাপিত হয়। সিএজি কার্যালয়ে সরকারের সম্পত্তি ব্যবহারের জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে জাতীয় সংসদকে সহায়তা দিয়ে থাকে। সাধারণত আমরা জানি যে বাজেটের আগেই ওরা মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের অ্যাক্টিভিটিগুলো বেড়ে যায় এবং সকল বিষয়ে উনি সংসদেই হিসাবগুলো দাখিল করেন। বাংলাদেশের সিএজি এর কার্যালয় বা মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের কার্যালয়। মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের নিয়োগ এবং কর্মের শর্ত। তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। সংবিধান এবং সংসদের বিধান সাপেক্ষে তার কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত হবে। অনুচ্ছেদ ১২৭ ১ এবং ২ এসব বিস্তৃত বর্ণনা আছে। মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের দায়িত্ব: ১ নম্বর, তিনি প্রজাতন্ত্রের সরকারি হিসেব এবং সকল আদালত, সরকারি কর্তৃপক্ষ এবং কর্মচারীর সরকারি হিসাব নিরীক্ষা করবেন এবং একটি রিপোর্ট প্রদান করবেন। ২ নম্বর, তিনি প্রজাতন্ত্রের কার্যে নিযুক্ত যে কোনো ব্যক্তির নথি, বই, রসিদ, দলিল, নগদ অর্থ, স্ট্যাম্প, জামিন এবং সরকারি সম্পত্তি পরীক্ষা করবেন এবং এরূপ রিপোর্ট দিবেন। ৩ নম্বরে বলা হচ্ছে, জাতীয় সংসদ আইনের দ্বারা প্রতিষ্ঠিত যে কোনো যৌথ সংস্থার হিসাব তিনি পরীক্ষা করবেন এবং এরূপ রিপোর্ট তিনি প্রদান করবেন। ৪ নম্বর, জাতীয় সংসদ আইনের দ্বারা তার উপর যেসব দায়িত্ব এবং কর্তব্য নির্ধারিত করবেন তিনি তা সম্পাদন করবেন। ৫ নম্বর, দায়িত্ব পালনের ক্ষেত্রে মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক অন্য কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের পরিচালনা বা নিয়ন্ত্রণাধীন থাকবেন না। ৬ নম্বর, রাষ্ট্রপতির অনুরোধ ক্রমে যে কোনো পদ্ধতি নির্ধারিত হয় সেই পদ্ধতি অনুযায়ী তিনি প্রজাতন্ত্রের হিসেব রাখবেন। ৭ নম্বর, প্রজাতন্ত্রের হিসেব সম্পর্কিত রিপোর্ট মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের রিপোর্ট নামে অভিহিত হবে। তিনি তা রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করবেন এবং রাষ্ট্রপতি ওই রিপোর্ট সংসদে উপস্থাপন করার ব্যবস্থা করবেন। যে বার্ষিক রিপোর্টগুলো হয় ওই রিপোর্টের কথা বলা হচ্ছে। সারসংক্ষেপে যদি যাই আমরা এই সাংবিধানিক আজকের সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে 4টি সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো দেখলাম এগুলোর স্বাধীনতা দেওয়া হয়েছে। বিশেষ করে সরকারি কর্ম কমিশন, নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল এবং মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের যে বিষয়টা আছে সেটা। আমরা যদি বাংলাদেশ সংবিধানের আওতায় যে কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠান আছে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম স্বাধীনভাবে পরিচালনা করে থাকে এবং যদি তারা স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে তাহলে বাংলাদেশের যে সাংবিধানিক প্রতিষ্ঠান বা সরকারের ভাবমূর্তি এটা আরও উত্তর বৃদ্ধি পাবে।
অনুশীলনমূলক কাজ। তোমরা উপরের আলোচনা থেকে অনুশীলনমূলক কাজগুলো করবে। 1 নাম্বার বলছে সাংবিধানিক প্রতিষ্ঠান কি, 2 নাম্বার সাংবিধানিক সরকারি কর্ম কমিশনের দায়িত্ব এবং ক্ষমতা বর্ণনা দাও। 3 নাম্বার নির্বাচন কমিশনের কার্যাবলীর বর্ণনা দাও। অ্যাটর্নি জেনারেলের কাজ কি, মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের কাজ কি। এছাড়াও তোমরা এই অধ্যায় থেকে তোমরা যে অনুচ্ছেদগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানের যে 4টি সাংবিধানিক প্রতিষ্ঠানের অনুচ্ছেদ, সংবিধানে উল্লেখিত অনুচ্ছেদগুলো তোমরা দেখবে। যেমন নির্বাচন সরকারি কর্ম কমিশনের সংবিধানে কোন অনুচ্ছেদে বলা আছে, নির্বাচন কমিশন কোন অনুচ্ছেদে বলা আছে, এইভাবে তো এগুলো জ্ঞানমূলকে তোমাদের আসবে। এবং যে 2 নাম্বারের ক্ষেত্রে তোমাদের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে কর্ম কমিশনের দায়িত্ব, কর্ম কমিশনের গঠন, নির্বাচন কমিশনের গঠন, তারপর হচ্ছে অ্যাটর্নি জেনারেলের কাজ। এগুলো 2 নাম্বারের ক্ষেত্রে আসে। সাধারণত 3 এবং 4 বা আমরা যে তোমাদের স্ট্রিমগুলো হয়, যে উদ্দীপকগুলো হয়, উদ্দীপকের ক্ষেত্রে সরকারি কর্ম কমিশন এবং নির্বাচন কমিশন এর ক্ষেত্রে অনেকটা এই দুটো থেকেই সাধারণত বোর্ড কোশ্চেন করা হয়। এই দুটো তোমরা ভালো করে দেখবে। আর অ্যাটর্নি জেনারেল এবং মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের জন্য তোমরা 1 এবং 2 জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো ভালো করে দেখবে। তো তোমরা বাসায় থাকবে। আমাদের যে আলোচনাগুলো হচ্ছে অনলাইনের আলোচনা, দূরপাঠের আলোচনা, এগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং এর সাথে তোমরা পাঠ্য বইয়ের মিল রেখে বাড়ির কাজগুলো করবে। আর ঈদের পর যদি কলেজ খুলে তাহলে আবার আমাদের ক্লাস শুরু হবে। এ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।